আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা ভালোবাসেন বলেই প্রতি বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি এই ইউটিউব চ্যানেলটিতে। আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে, আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর সেই সাথে সব সময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আশা করি ভালো আছেন, কারণ বরাবরের মতোই আপনি ভালোর দলে। আজকে আমি ভূত.com-এ আমার প্রথম ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে, কারণ ঘটনাটি অনেক রোমহর্ষক এবং ভয়ানক। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত আমার এক পরিচিত ভাইয়ের কাছ থেকে শোনা। এই ঘটনাটির স্থান হচ্ছে কুয়াকাটা। সেখানকার একটি টুরিস্ট স্পট আছে মিস্ত্রিপাড়া কেন্দ্রিক স্থানে। সেখানকার পুরনো একজন মেম্বার আমার ভাইয়ের শ্বশুর, অর্থাৎ আমার তালুই হন। সঙ্গত কারণে তার নামটি আমি প্রকাশ করতে চাচ্ছি না। মূল ঘটনা হচ্ছে তার বাড়ির পাশে একটি ছোট্ট ডোবাকে নিয়ে। তার ওই ডোবা মূলত তার নলকূপ বা আমরা স্থানীয় ভাষায় চাপকল বলে থাকি, ওটার পানি দ্বারা সৃষ্ট। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল বা সর্বোচ্চ কোমর পরিমাণ পানি ছিল। সেই ডোবায় অনেক রকমের ছোট ছোট মাছ, যেমন উটকল মাছ, চ্যাং মাছ, টাকি মাছ এবং অন্যান্য পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ ছিল। তো আমাদের ওখানকার একজন তালুই মশাইয়ের অনুমতি নিয়ে সেই ডোবায় পানি সেচ করে পাম্পের সাহায্যে উঠিয়ে সেখান থেকে মাছ ধরার সিদ্ধান্ত নেয় এবং পরদিনই কাজটি করা হয়। এবং যথারীতি সেখান থেকে অনেক টাকি মাছ, চ্যাং মাছ পাওয়া যায় এবং গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরাও সেখানে এসে মাছ নিতে থাকে। এক পর্যায়ে সেখানকার একজন লোক, যার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহৃত আজিজ মিয়া, সেখানে দেখতে পান পানির মধ্যে একটি বড় শোল মাছ। মূলত এই ডোবার মধ্যে এত বড় মাছ কেউ কল্পনাও করতে পারেনি, কারণ শুধু একমাত্র ওই মাছটা ব্যতীত সকল মাছ ছিল ছোট ছোট। তো আজিজ মিয়া সেই মাছটি ধরার চেষ্টা করেন এবং তিনি অদ্ভুতভাবে কয়েকবার হোঁচট খান, কিন্তু কয়েকবার চেষ্টায় তিনি মাছটিকে ধরতে পারেন। তিনি যখন মাছটিকে হাতে নেন, তিনি দেখেন মাছটি অন্যান্য মাছের থেকে বিশাল আকৃতির এবং তার চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। বিষয়টি তিনি সাধারণভাবে নেন। তিনি তার মাছগুলো একটি আড়তে নিয়ে গিয়ে একজন জেলের কাছে বিক্রি করে দেন এবং ভালো টাকা আয় করেন। ওই দিন রাতেই তিনি স্বপ্ন দেখেন যে একটি কবুতর তার দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে সে উড়াল দিয়ে চলে যাচ্ছে এবং তিনি তা লাফ দিয়ে ধরতে গেলেই তা উড়ে চলে যায়। পরদিন সকালবেলা তার 5 বছরের ছেলে, যে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল, সেখান থেকে সে হারিয়ে যায় এবং অনেক খোঁজাখুঁজির পর সেই দিন সন্ধ্যাবেলা পাশের গ্রামের একটি ছাড়া বাড়ির পুকুরে সেই বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। আজিজ মিয়া পরবর্তীতে তার ছেলে হারানোর শোকে পাগলের মতো হয়ে যান। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। আজিজ মিয়া মাছটি যার কাছে বিক্রি করেছিলেন, তিনি আবার তা ঢাকার কারওয়ান বাজারে তার পরিচিত এক ব্যবসায়ীর কাছে পিকআপে করে পাঠিয়ে দেন এবং মাছটি ওই লোক ছদ্মনাম হিসেবে ব্যবহৃত রফিকুল ইসলাম পরদিন হাতে পান এবং বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। রফিকুল সাহেব যখন মাছগুলো বিক্রি করতে নিয়ে যান, তখনই দেখেন যে মাছগুলোর মধ্যে একটি অস্বাভাবিকভাবে তার দিকে তাকিয়ে আছে এবং তার চোখ লাল হয়েছে, যেমন তাকে খেয়ে ফেলবে। এবং তিনি মাছগুলো খুবই ভালো দামে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করেন। ভদ্রলোক মাছগুলো নিয়ে তার বাসায় চলে যান। ভদ্রলোকের ছদ্মনাম ব্যবহার করছি ওমর ফারুক নামে। তিনি মাছগুলো বাসায় নিয়ে আসলে তার কাজের বুয়াকে দেন এবং বলেন ভালো করে কেটে পরিষ্কার করে তার স্ত্রীকে দিতে। ওমর সাহেব শোল মাছ দিয়ে ফুলকপি খেতে খুব ভালোবাসতেন। কাজের বুয়া যখন মাছগুলো কাটতে যাবে, তখন দেখে একটি মাছ খুব বেশি ছটফট করছে। এমনকি মাছটিকে কাটতে গিয়ে কাজের বুয়া আহত হন।
মাছটির মাথা থেকে দেহ আলাদা করার পরও যেন মাছটি মরছে না। অতঃপর বেশ কিছুক্ষণ পর মাছটি মারা গেলে তা ভালোভাবে কেটে পরিষ্কার করে কাজের বুয়া ওমর ফারুক সাহেবের স্ত্রীর কাছে নেন। ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো খুব সুন্দর করে রান্না করেন। দুপুরে ওমর সাহেব খেতে আসছিলেন। তিনি বলেন, কই গো, আমার সকালে বাজার থেকে আনা তাজা শোল মাছগুলো কোথায়? তাড়াতাড়ি দাও, ক্ষুধায় পেটের ইঁদুরগুলো ছটফট করছে। পরে ওমর ফারুক সাহেবের স্ত্রী মাছগুলো তাকে দিলে খুব স্বাদ করে, খুব তৃপ্তি নিয়ে তিনি তা খান। সেদিন রাতেই ফারুক সাহেবের স্ত্রীর চিৎকার শুনে ফারুক সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন যে তার স্ত্রী খাট থেকে পড়ে ফ্লোরে কেমন গোঙাচ্ছেন। ফারুক সাহেব সাথে সাথে তার স্ত্রীকে ধরে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী স্বাভাবিক হয়ে ওঠেন এবং বলেন, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ও বলেছে যে যে তার সাথে অন্যায় করেছে সে প্রত্যেকের প্রতিশোধ নেবে। ও আমাকেও রাখবে না, কাউকেই ছাড়বে না। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেব মূলত মাদ্রাসা লাইনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কোরআনের হাফেজও ছিলেন। তিনি অনেক কিছুই জানতেন এই সমস্ত বিষয়ে, কিন্তু জিন বিষয়ক কোনো কাজ এখন পর্যন্ত তিনি করেননি। তারা ওই রাতটা কোনো মতে পার করেন ভয়ে ভয়ে। পরদিন ওমর ফারুক সাহেব তার পরিচিত একজন আলেমের সাথে কথা বলেন এবং তিনি জানান তিনি আসরের নামাজের পর তাদের বাসায় আসবেন। আলেম সাহেব যথারীতি আসরের নামাজের পরেই বাসায় চলে আসেন এবং ওমর সাহেব সবকিছু গুছিয়ে বলেন এবং আলেম সাহেব বলে ওঠেন, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই কোনো শয়তানের কাজ। তার উদ্দেশ্য হয়তো খুব খারাপ ছিল, তাই বড় কিছু ঘটার আগেই একটা পদক্ষেপ নিতেই হবে। এই বলে আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে কিছু আমল শিখিয়ে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং বলেন তারা যাতে সাবধানে থাকে আর এই আমলগুলো সঠিকভাবে পালন করতে থাকে। পরদিন তিনি আবার আসবেন এবং এই বিষয়ে কিছু একটা করবেন। আলেম সাহেব চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দেয়। ওই দিন ওমর ফারুক সাহেবের স্ত্রী আবার বৃহস্পতিবারের নফল রোজা রেখেছিলেন, তাই তিনি তার ইফতার করতে যান। ইফতারিতে তিনি শুধু এক গ্লাস পানি খান এবং দুটি খেজুর খান। তিনি খুব অসুস্থ বোধ করছিলেন। ওমর সাহেব এবং তার স্ত্রী যথাযথভাবেই তাদের নামাজ আদায় করেন এবং আলেম সাহেবের দেখিয়ে দেওয়া আমলগুলো পালন করেন। ওই দিন রাতে তাদের সাথে বেশি কিছু হয়নি, কিন্তু ওমর ফারুক সাহেব লক্ষ্য করেছিলেন তার বিছানার আশেপাশে কোনো কালো ছায়া এপাশ থেকে ওপাশ ঘোরাঘুরি করছে। পরদিন ছিল শুক্রবার। ওমর ফারুক সাহেব জুম্মার নামাজ আদায় করে বাসায় আসেন এবং তার স্ত্রীকে দেখেন চুপ করে বসে থাকতে। তিনি তাকে ডাক দিলেও তিনি তার কোনো জবাব দেন না এবং চুপ করে বসেই থাকেন। তখন ওমর ফারুক সাহেব বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে আলেম সাহেবকে ফোন করেন এবং বিষয়টি তাকে খুলে বলেন। আলেম সাহেব বলেন, ফারুক ভাই, আপনার এবং আপনার পরিবার চরম ঝুঁকির মধ্যে আছে। আমি এসে আপনাকে সব জানাচ্ছি, আপনি একটু ধৈর্য ধরুন। এই কথা বলে আলেম সাহেব কলটি কেটে দেন। বিকেলবেলা আলেম সাহেব বাসায় আসলে বাসার মধ্যে মনে হচ্ছিল ঝড় বা বন্যা বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আবহাওয়া স্বাভাবিক থাকলেও আলেম সাহেবের প্রবেশের মাঝেই যেন ঝড় বৃষ্টির সৃষ্টি হয়ে যায়। আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে বলেন, ফারুক ভাই, আপনি দিন কয়েক আগে বাজার থেকে কিছু শোল মাছ এবং টাকি মাছ কিনে এনেছিলেন। উত্তরে ওমর ফারুক সাহেব বলেন, হ্যাঁ, এই দুদিন আগেই। আলেম সাহেব বলেন, আপনার কিনে আনা মাছগুলোর মধ্যে একটি জিন ছিল। তার বয়স ছিল 900 বছরের ওপরে। সে কুয়াকাটার মিস্ত্রি পাড়ার বৌদ্ধ সম্প্রদায়ের একজন জিন ছিল। বহুকাল আগে তাদের রীতি অনুযায়ী তারা 300 বছরের জন্য যে কোনো একটি প্রাণী সেজে লোকালয়ে বসবাস করতে শুরু করে। তাদের মধ্যে এই জিনটি শোল মাছ সে বিভিন্ন পুকুরে, ডোবায়, খালে বসবাস করে। তাকে ধরে আনার জন্য একজন ব্যক্তির ছোট্ট 5 বছরের ছেলেকেও নাকি সে হত্যা করেছে বলে সে জানায়। সে নাকি প্রথমে ওই লোককে ইঙ্গিত দিয়েছিল তাকে না ধরতে, কিন্তু সেই লোক না বুঝতে পেরে তাকে ধরে ফেলেছে এবং জিনটি তাকে শাস্তি দিয়েছে। আবার তিনি যার কাছে মাছগুলো হস্তান্তর করেছিলেন, এক জেলের কাছে, সেই জেলেরও একটি দুর্ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে এবং বাজারে আনা সেই ব্যবসায়ীরও বড় ক্ষতি করে সে জানায়। সে নাকি এটাও জানিয়েছে এখন নাকি আপনার পালা। সে এবার আপনাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চায়। বর্তমানে সে চায় আপনাকে প্রাণে মারতে এবং স্ত্রীর প্রাণ নিয়ে যেতে।
এই কথাগুলো নাকি আলেম সাহেব তার বন্ধু এক জিনের কাছ থেকে জানতে পারেন। এসব কিছু শুনে ওমর ফারুক সাহেব এক প্রকার ভয়ের মধ্যে পড়ে যান এবং বলেন, ভাই দেখেন না একটা সমাধান করা যায় কিনা। আরেকটা কথা, ওমর ফারুক সাহেবের স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। তিনি তখন আলেম সাহেবকে বলেন, যে করে হোক আল্লাহর ওয়াস্তে আপনি আমাদের সাহায্য করুন। তখন আলেম সাহেব ওমর ফারুক সাহেবকে একজন হুজুরের কথা বলেন, যিনি ঢাকার কোনো এক জায়গায় জিন সম্পর্কিত রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সঙ্গত কারণে তার নামটিও বলছি না, কারণ তিনি বর্তমানে অনেক পপুলার একজন হুজুর। তার কাছে নিয়ে যাওয়ার পর তিনি ওই জিনকে কয়েকবার সতর্ক করেন এবং বলেন, চলে যা, কিন্তু সে কথায় নারাজ এবং তাকে ভেঙাতে থাকে। পরবর্তীতে হুজুর জিনটিকে জবাই করেন এবং পরবর্তীতে ওমর ফারুক সাহেব আলেম সাহেব হুজুরকে তার কর্মকাণ্ডে খুশি হয়ে কিছু হাদিয়া দেন এবং তাকে শুকরিয়া জানান। বেশ কিছুদিন কেটে গেল, তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। জিনটির আরেকজন আত্মীয় জিন ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। ওমর ফারুক সাহেবের স্ত্রীর যখন ডেলিভারির সময় হয়, তখন তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়ির সৈয়দপুরে চলে যান। সেখানে তাদের অনেক পুরনো এক দাদা ছিল। ওমর ফারুক সাহেব একদিন বাজারে যান, যা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তখন রাত প্রায় 10টা কিংবা 11টা। তার মোবাইলে কল আসে। সে তার স্ত্রীর প্রসব বেদনার কথা জানতে পারেন এবং ব্যবস্থা করেন এবং তার একটি ছেলে সন্তান হয়। খুব আকস্মিকভাবে ঘটনাটি ঘটলে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সেখানকার বাজারের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে একটি ঘটনার শিকার হয়। তার উপর ওই আত্মীয় জিনটি আরও কিছু কাফির জিনদের চালনা করে দেয় এবং পথিমধ্যে ওমর ফারুক সাহেবের বাইকটি অ্যাক্সিডেন্ট করে এবং ওমর সাহেব মাটিতে ছিটকে পড়ে যান। তার বাইকের ড্রাইভার যিনি ছিলেন, তিনি মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু ওমর ফারুক সাহেবের অতটা আঘাত লাগেনি, কারণ সে রাস্তা দিয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়াতেই এসে দেখতে পায় আশেপাশে যেমন অন্ধকার হয়ে আছে এবং গাছগুলো ঝড়ের মতো ঝাপটাঝাপটি করছে। সে দেখতে পায় তার সামনে তার স্ত্রীর মতো একটি অবয়ব আসে এবং সে বলতে থাকে, সবার কপালে ভোগ আছে, কেউ ছাড়া পাবি না। তোদের না মারলে আমার পেটের ভাত হজম হবে না। এই বলে সে ওমর ফারুক সাহেবকে একটি চড় মারে। চোখ খুলতে ওমর ফারুক সাহেব দেখতে পান তিনি তার দাদু বাড়িতে এবং তার চারপাশে আত্মীয় স্বজন এবং স্ত্রীর কোলে তার ফুটফুটে সেই বাচ্চাটি। ওমর ফারুক সাহেব কিছু বলতে গেলেই তার বৃদ্ধ দাদি তাকে বলেন, তুই শুয়ে থাক বাবা, হুজুর বলেছেন তোকে আরাম করতে, ঘরের বাইরে না যেতে। মূলত সেখানকার একজন মসজিদের ইমাম তার চিকিৎসার জন্য সেদিন রাতেই তার বাসায় আসেন এবং ওমর ফারুক সাহেবের এই অবস্থা দেখে তাকে একটি তাবিজ দিয়ে যান এবং কিছু দোয়া কালাম আর আমল দিয়ে যান। কিন্তু ওমর সাহেবের যে দুর্বলতা তা কিছুতেই কমছে না। সে শুধু মুখ নাড়িয়ে কিছু কথা বলতে পারছে, তাছাড়া তার কোনো শক্তি সে উপলব্ধি করতে পারছে না। সে দুঃখ কষ্ট নিয়ে তার দাদিকে বলে, আর সহ্য হয় না, আমার বাচ্চাটা একটু কোলে নিব, একটু দেখবো চেহারাটা, তাও পারছি না। আল্লাহ খোদা আমাকে রহম করো। তার দাদি বলে ওঠেন, দুঃখ পাস না দাদু, আমরা তো চিকিৎসার ব্যবস্থা করছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি আর সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। সেদিন রাতেই ওমর সাহেব ঘুমের মধ্যে দেখতে পান একটি বাচ্চা ছেলে, তার বয়স 4 থেকে 5 বছর হবে। সেই বাচ্চাটি তাকে ঘুমের মধ্যে বলছে, আব্বু আমার সাথে আসো, এইদিকে চলো, আমরা ওখানে যাব। ওমর ফারুক সাহেব ঘুমের মধ্যেই চলতে শুরু করেন এবং তিনি স্বপ্নের মধ্যে দেখছিলেন বাচ্চাটি তাকে ডাকছে এবং সে ঘুমের ঘোরের মধ্যেই বাচ্চাটির পেছন পেছন হাঁটতে হাঁটতে তাদের পুরনো এক পুকুরের পাড়ে এসে দাঁড়ান এবং সেখানে হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান যে তিনি বাসায় নেই, তিনি অন্য একটা স্থানে এসে পড়েছেন। পরবর্তীতে তিনি কিছু ভেবে ওঠার আগেই তার কানে শব্দ আসতে থাকে, তোর দিন শেষ, তোকে এখন পরলোক গমন করতে হবে, তোকে এমনভাবে মারবো আমার বুবুকে যেভাবে মেরেছিলি তার থেকেও নির্মমভাবে তোকে মরতে হবে। এই বলে হঠাৎ করে তার পেছন থেকে একটি হাত এসে তাকে ধাক্কা দেয় এবং তিনি পানিতে পড়ে যান। পানিতে চুবানি খেতে থাকা অবস্থায় তিনি দেখতে পান তার মা পুকুর পাড়ে এসে তাকে বলছে,
না রে বাবা, আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর, আমি অনেক চেষ্টা করেও তোকে বাঁচাতে পারছি না রে বাবা, ওরা তোকে বাঁচতে দেবে না। এই বলে তার মাও হাওয়ায় মিলিয়ে যায় এবং সে চুবানি খেতে খেতে তার পায়ে কি যেন একটা টান অনুভব করেন। তিনি চেষ্টা করেও পানি থেকে উপরে উঠতে পারছেন না। এক পর্যায়ে ওমর ফারুক সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তিনি সেখানেই মারা যান। পরদিন থেকে বাসায় খুঁজে না পেয়ে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে এই পুকুরের মাঝখানে এসে লাশটি দেখতে পায়। বাসায় দুঃখের বন্যা বয়ে যায়। তারপর সবাই ধর্মীয় নীতি অনুসারে তাকে গোসল করিয়ে তার দাদার কবরের পাশে তাকে দাফন করে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। ওমর ফারুক সাহেব দুনিয়াতে নেই। বলে রাখা ভালো, ওমর ফারুক সাহেবের সেই পরিচিত আলেম সাহেব হঠাৎ একদিন উধাও হয়ে যান এবং তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তার পরিবার ভেবে নিয়েছিল তিনি হয়তো মারা গিয়েছেন। একদিন ওমর ফারুক সাহেবের মারা যাওয়ার প্রায় 6 মাস হতে চলল। ওমর ফারুক সাহেবের স্ত্রী স্বপ্নে ওমর ফারুক সাহেবকে দেখতে পান এবং ওমর ফারুক সাহেব বলেন, আমাকে ক্ষমা করে দিও, আমি জেনে বুঝে তোমাদের বিপদের মুখে ফেলে গিয়েছি, আল্লাহ মাফ করুক। এবং সে আরও স্বপ্নে বলে যে জিনটি এতেও শান্ত হয়নি, সে তার বোনের প্রতিশোধ নিতে ওমর ফারুক সাহেবের ছেলে ক্ষতি করতে পারে। সেই স্বপ্নের মধ্যে তিনি বলে যান ওই হুজুরের কথা, যার মাধ্যমে তার প্রথম জিনটির কাছে তিনি রেহাই পেয়েছিলেন। ও আরেকটি কথা বলতে ভুলেই গিয়েছি, তখন ওমর ফারুক সাহেবের স্ত্রী তার বাবার বাসায় ছিলেন। তিনি তৎক্ষণাৎ সেই হুজুরের ব্যাপারে সন্ধান করেন এবং তার কাছে গিয়ে বিষয়গুলো জানান। হুজুর তার জিনের মাধ্যমে ওই জিনগুলোকে আটক করেন এবং বোতলবন্দি করে সিলেটের কোনো এক মাজারে দেখিতে ফেলে আসেন। আস্তে আস্তে তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে থাকে। এই ছিল আমার ঘটনাটি চাইলে আমি রেকর্ড করেও পাঠাতাম, কিন্তু আমার মুখের ভয়েসের থেকে আপনার মুখে ঘটনা শুনতে অনেক আনন্দ, এক প্রকার মজা লাগে। আমি কোনো প্রফেশনাল রাইটার না, আশা করি আমার লেখায় ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি ঘটনাটি সিলেক্টেড হবে। আপনার জন্য দোয়া রইল রাসেল ভাই। ভূত.com চিরজীবী হোক এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই বলে তিনি ঘটনাটা শেষ করেছেন। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ওমর ফারুক সাহেব মারা গেলেন, তখন তিনি যে তার মাকে দেখলেন, এই পুরো দৃশ্যের বর্ণনা কি তিনি স্বপ্নতে দিয়েছিলেন? আমার মনে হয় এটা জানার একমাত্র উপায়, স্বপ্নে যেহেতু তিনি এসে তার স্ত্রীকে অনেক বিষয়ে বলেছেন, এই বিষয়টি হয়তো তিনি স্বপ্নতেই জানিয়েছিলেন। না হলে একজন মৃত মানুষ কিভাবে শেষ মুহূর্তে মারা গিয়েছিলেন, তার পা আটকে গিয়েছিল, এইগুলো কিন্তু জানা সম্ভব না। প্রবাবলি এটা স্বপ্নে বলেছিলেন। এবং যেমন ঠিক আগে একটা জিনিস আমি খুব কনফিউশনে ছিলাম যে এই গ্রামের ঘটনা, মাছ যিনি বিক্রি করলেন, যিনি আড়তদার, এই সবার ঘটনা কে বর্ণনা করেছিল? ওমর ফারুক সাহেবকে। সেখানে আপনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন হুজুর তার জিনের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল। আর এইখানেও আমার মনে হয় তার স্ত্রী হয়তো স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলো জেনেছিল, তাছাড়া কোনো উপায় নেই। তো আপনি যদি এটা ক্লিয়ার করতে চান আমাদের কমেন্ট সেকশনে এসে লিখতে পারেন, কারণ অনেকের মনেই এই প্রশ্নটা আসবে আমি জানি। সো ডেফিনেটলি আমি চাইবো যে আপনি এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের ঘটনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাবেন। আমরা পরের ঘটনায় যাচ্ছি। ভূত.com 228তম এপিসোড। আমি রাসেল আছি আপনাদের সাথে। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটিও আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি এর আগেও ঘটনা পাঠিয়েছেন। আজকে আরও একটি ঘটনা নিয়ে আমরা হাজির হলাম, তার লেখা, এবং শোনাচ্ছি আপনাকে যেভাবে লিখেছেন সেভাবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আমার নাম, ঠিকানা এবং যাবতীয় স্থানের নাম গোপন করার শর্ত চাইব। আমার ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনাবেন। এটা আমার তৃতীয় ঘটনা। আগেও দুটো ঘটনা পাঠিয়েছি, এখনও জানি না সিলেক্টেড হয়েছে কিনা, কিন্তু যখন থেকে ভেবেছি আমার ঘটনাগুলো আমি শেয়ার করব, তারপর থেকে কেন জানি না নিজেকে ঘটনাগুলো লেখা থেকে কোনোভাবে বিরত রাখতে পারিনি। তাই র্যান্ডামলি লিখে যাচ্ছি আর পাঠিয়ে দিচ্ছি। আমি আমার দ্বিতীয় ঘটনায় আমার মামার বাড়ির একটা ঘটনা শেয়ার করেছিলাম এবং সেখানে আমার মামা বাড়ির সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। এখানে আমি আবার ছোট্ট
করে সেই বর্ণনা দেব, কারণ আজকে আমি আবার আরও একটি ঘটনা শেয়ার করব যা আমার নানা বাড়িতে ঘটেছিল। শহরের শেষ প্রান্তে একটি নদী রয়েছে, যা পার হলেই একটা মেইন রোড, যেটা গিয়ে মিশেছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। সেই মেইন রোড থেকে একটা ইটের রাস্তা নেমে সোজা চলে গেছে, ওটাই আমার মামা বাড়ি বা নানা বাড়ি যাই বলি না কেন, সেই গ্রামের রাস্তা। ওই সোজা রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটলে আমার মামা বাড়ি। আমার মামা বাড়ির ডান দিকে ও বাম দিকে চলে গেছে আরো দুটো শাখা পথ। মামা বাড়ির পাশে আছে একটা কবরস্থান, ওটা আমার মামাদের বংশীয় গোরস্থান, যা কিনা কালের বিবর্তনে এখন পরিত্যক্ত ও অব্যবহৃত হলেও এক সময় ওখানে কবর দেয়া হতো। আমার মামা বাড়ির সাথে কবরখানাটির সংযোগ শুধু একটা কাঁটাতারের বেড়া ছাড়া আর কিছুই নয়। মামাবাড়ির গ্রামটি আর 5টা অজপাড়াগা গ্রামের মতোই বাঁশঝাড় বা জঙ্গলে ঘেরা নয়। মানে আমরা দেখিনি, তবে আগে ওখানে বন জঙ্গল, বাঁশঝাড়, কাঁচামাটির রাস্তা এইসব ছিল, যেমনটা গ্রামে হয়ে থাকে আর কি। আজকের ঘটনাটি আমি শুনেছি আমার মায়ের মুখে। ওখানে ওই কবরখানাটি আজকে গল্পের মূল ভূমিকায় থাকবে। আমাদের মামার বাড়ির গ্রামে সকলের জানা ছিল যে একটা কোনো খারাপ কিছু আছে, যাকে সাধারণত পিশাচ বলা হয়, অনেকে সহজে পেতনিও বলে থাকে। এরকম কিছু একটার বিচরণ ছিল। মামা বাড়ি থেকে খানিকটা দূরে ছিল একটা হেলেঞ্চা গাছ, যেটাকে মূলত ওই পিশাচের আবাস স্থল বলে সকলে ধারণা করত। কিন্তু সে পিশাচ কখনো কবরস্থানে, কখনো গাছে, কখনো গ্রামের যে কোনো খানে, যে কারো উপরেই আক্রমণ করত, ভয় দেখাতো। গ্রামের মানুষ যখন তখন যে কোনো কিছু দেখতো, যা স্বাভাবিক কিছু ছিল না। আজকের ঘটনা আমার ছোট খালামণি ও তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমার খালামণির নাম কলি, এটা ছদ্মনাম। তার বয়স তখন বড়জোর 10 কি 11 বছর। তার বান্ধবীর নাম রূপা, ছদ্মনাম। আমার খালাও তার বান্ধবী সমবয়সী ছিল। গ্রামের ছেলেমেয়েরা সাধারণত নানা রকম খেলায় পারদর্শী হয়ে থাকে। বিকেলবেলা বড়িচ্চু, গোল্লাছুট, কানামাছি, বরফ পানি, সন্ধ্যা হলেই পলাপলি, আরও না জানি কত খেলা। আজকের ঘটনাও এরকম এক খেলা থেকেই শুরু। বর্ণনার সুবিধার জন্য এবার ঘটনাটি আমি আমার আম্মুর বক্তব্য হিসেবে লিখছি। সময়টা শীত চলে যাওয়ার পর একটা সময়, গরমটা ঠিকভাবে তখনও পড়েনি। বিকেলবেলা আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়। রূপা, কলি আর আরও প্রায় সমবয়সী 8-10টি ছেলে মেয়ে মিলে ওরা বাড়ির বড় উঠোনে সেদিন বুড়িচ্চি বা বউচি খেলছিল। বলে দেওয়া ভালো, বউচি কিভাবে খেলতে হয় কম বেশি সবাই জানি। এক পক্ষ তার বিপক্ষের দলের খেলোয়াড়কে ছোঁয়া দেওয়ার জন্য বা ধরার জন্য পিছু নেয়, সেই বিপক্ষ দলের খেলোয়াড়কেও ঠিক দিক বিদিক ছুটতে হয় নিজেকে ছোঁয়া থেকে বাঁচানোর জন্য। বাচ্চারা হই হুল্লোড় করে খেলছে। আমি, আমার মা আর অন্যান্য ভাই বোনগুলো যে যার কাজে ব্যস্ত ছিলাম। খেলা এভাবে চলতে চলতে সন্ধ্যা প্রায় হয়েই এসেছিল, কিন্তু খেলা তখনও শেষ হয়নি। খেলতে খেলতে এবার এলো কলি আর রূপার পালা। কলি দম ধরে দাবড়াবে আর রূপা নিজেকে বাঁচতে প্রাণপণে ছুটবে। যেমন নিয়ম তেমন চলল। কলি রূপাকে ধাওয়া করলো, রূপা ছুটলো এদিক সেদিক। রূপা ছুটতে ছুটতে কবরস্থানের ভেতরে চলে গেল। ওদিকে কলির দম ফুরিয়ে এসেছে। কলি তখন ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে হাঁফ ছাড়তে লাগলো। অন্যদিকে রূপা ছুটছে তো ছুটছেই, খেয়ালও করেনি যে কলি অনেক আগেই তার পিছু ছেড়ে দিয়েছে এবং সে ছুটতে ছুটতে ইতোমধ্যেই কবরখানার মধ্যে চলে গেছে। কলি সেই বিষয়টি অতটা বিশেষভাবে গ্রাহ্যও করেনি। রূপা চলে আয় বলে ওখান থেকে ফিরে চলে এলো। এরপরই মাগরিবের আজান শুরু হলো। খেলায় ভঙ্গ দিয়ে সব ছেলেমেয়েরা যে যার বাড়ির পথে চলে গেল, অথচ রূপা কিন্তু ফেরেনি। এমনকি কেউ তা খেয়ালও করেনি। রূপার সাথে এরকম ঘটনা যখন ঘটছে, তখন মাগরিবের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে। ওদিকে খেলা শেষ করে সব ছেলেমেয়েরা যে যার বাড়ি চলে গেলেও রূপাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকরা সবখানে খুঁজতে থাকে। অথচ তাদের কল্পনাতেও নেই যে রূপা ওই ভয়ঙ্কর কবরখানায় আটকা পড়ে যেতে পারে। এদিকে কলিকে জিজ্ঞেস করা হলে সে জানায় রূপা তো তার সাথেই ছুটছিল, তাকে তো সে ডেকে চলে এসেছিল, কিন্তু তারপর রূপা কোথায় গেছে তা সে জানে না। এই খোঁজাখুঁজির মধ্যেই সবাই রূপার কষ্টে ভরা চিৎকার শুনে কবরস্থানের দিকে ছুটে যায়। সকলের হাতেই টর্চ লাইট,
বন, ঝাড় ভাঙা কবর সবখানেই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে রূপাকে বাঁশঝাড়ের কাছাকাছি পাওয়া গেল এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা রূপাকে সবাই কোলে তুলে বাড়িতে ফিরে এলো। এদিকে বলে রাখা ভালো, রূপাদের বাসা আমার মামা বাড়ি থেকে কয়েক ঘর পরেই ছিল, তাই যখন রূপাকে উদ্ধার করা হয় তখন আমার নানি, মা, কলি সবাই তাদের বাড়ি ছুটে চলে যায়। রূপাকে জ্ঞান ফেরানোর পর জিজ্ঞেস করা হলো নানা প্রশ্ন, কিন্তু তখনও রূপা স্বাভাবিক অবস্থায় ছিল না। সে থরথর করে কাঁপছিল আর কথা জড়িয়ে যাচ্ছিল। সবাই অনুমান করে নেয় যে রূপা কিছু একটা দেখে ভয় পেয়েছে। সঙ্গে সঙ্গে তখন হুজুরকে আনা হয়। উনি রূপাকে দেখেই বলেন কোনো খারাপ কিছুর দৃষ্টি পড়েছে রূপার উপর। হুজুর রূপাকে ঝাড়ফুঁক, পানি আর তেল পরা দিয়ে সেই রাতের মতো চলে গেলেন। রূপা যখন একটু কথা বলার অবস্থায় আসলো তখন সে সব ঘটনা খুলে বলল। সন্ধ্যায় যখন কলি ফিরে এসেছে তখনও রূপা কবরখানার ভেতরে গিয়ে ছোটা বন্ধ করে দিয়ে যেন হঠাৎ হুঁশ পেয়ে থমকে গেল। সে চারিদিকে খেয়াল করে দেখলো যে সে কবরখানার ঠিক মধ্যখানে দাঁড়ানো। চারিদিকে বড় বড় গাছ, বাঁশঝাড়। সন্ধ্যার জন্য যতটা অন্ধকার তার চেয়েও বেশি অন্ধকার যেন বাঁশঝাড় আর গাছের কারণে তৈরি হয়ে আছে। চারিদিকে এক গুমট পরিবেশ। সে যেন এই অচেনা পরিবেশের ভেতরে পড়ে খুব হতবিহ্বল হয়ে পড়ল, কিন্তু কেন যেন বের হয়ে আসতে পারল না। তার মনে হতে লাগলো তার পা যেন আটকে গেছে ওখানে, চিৎকার করতেও পারছে না। রূপা ভয়ে যখন ইতোমধ্যেই জড়সড় হয়ে গেছে তখন তার মনে হলো তার বাম পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে কবরের বাম দিকে রাস্তা ছিল। সে ভাবলো যে ওদিক থেকে হয়তো কেউ হেঁটে আসছে, ডাক দিতে পারবে ভেবে সেদিকে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু কেউ তো ছিল, সেটা বামে নয় ডান দিকে। সেটুকু অনুভব করতে পারলো এবং রূপার সেটা অনুভব করতে খুব বেশি দেরি হলো না। দ্রুত সেদিকে ফিরে তাকালো রূপা। কারো একটু সাহায্যের জন্য বাচ্চা বয়সী রূপা ব্যাকুল হয়ে উঠেছিল। সেই নিষ্পাপ বাচ্চা মন বিবেচনা করতে অপারগ ছিল যে ওদিকে জঙ্গলের ঘনত্ব আরও বেশি, ওখানে কোনো মানুষের থাকার কোনো সম্ভাবনাই নেই। রূপা যখন ডান দিকে ফিরল তখন সে যা দেখলো তা দেখে সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। রূপা যখন দেখলো সাদা শাড়ি পরা এক মহিলা, যার উচ্চতা ছিল বাঁশের সমান, তার মাথায় ঘোমটা পরা, বাঁশঝাড়ের পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার এক পা কবরের ভেতর, অন্য পা বাঁশঝাড়ের মাথায়। সে রূপার দিকে তাকিয়ে হাসছে এবং কি বিশ্রী তার চেহারা। এদিকে রূপাকে সে হাত ইশারা করে ডাকছে আর কিছু একটা চাইছে, যেন কিছু একটা খেতে চাইছে। এই দৃশ্য দেখে রূপা ও মা গো বলে চিৎকার দিয়ে চুপ হয়ে গেল, আর ওই চিৎকারেই তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করতে পেরেছিল। আম্মুর বর্ণনা এখানে শেষ হয়নি। সবকিছু শুনে আমাদের কারোরই বুঝতে বাকি রইল না যে কাকে সে দেখেছে। মা এবার বললেন আজকের ওই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল সেই ঘটনা মায়ের কথায় তুলে ধরছি। আমাদের গ্রামে এক মেয়ে ছিল, নাম আসিয়া, ছদ্মনাম। এক আধপাগলি মা বাবার মা বাপ মরা মেয়ে। মামার ঘরে বড় হওয়া 18-19 বছরের মেয়েটি তার মামির অনেক অত্যাচার সহ্য করে বেড়ে উঠছিল। সে জন্ম থেকে একটু আলাভোলা টাইপের ছিল। শান্ত স্বভাবের এই মেয়েকে তার মামি এত মারত, মাঝে মাঝে সে অজ্ঞান হয়ে যেত। আসিয়ার বয়স যখন 7-8 বছর তখন তার বাবা এক রাতে হঠাৎ রক্তবমি করে মারা যায়। সেই শোকে মারা যায় তার মা। গ্রামবাসী বলতো আসিয়ার মামা মামি তাবিজ করেছিল তাদের, যদি এই ঘটনার সত্যতা জানা যায়নি। আস্তে আস্তে আসিয়া যখন বড় হয়ে ওঠে তখন তার স্বভাবে পরিবর্তন দেখা যায়। শান্ত মেয়েটি হঠাৎ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। অনেকে তাকে গোপনে ধূমপান করতে দেখত, অনেক সময় তাকে ভাঙা কবরের মধ্যে বসে থাকতে দেখত, বড় গাছের দিকে এক মনে তাকিয়ে থাকতে দেখা যেত। কেউ শাসন করলে গালি দিত। তার এরকম স্বভাবের পরিবর্তনের জন্য অনেকে বলতো যে আসিয়াকে হয়তো কোনো বদ জিন আসর করেছে। আবার অনেকে বলতো যে মামিও তাবিজ করে থাকতে পারে। আসিয়ার এসব অস্বাভাবিকতার জন্য তার মামা তাকে ঘাট থেকে নামাতে ব্যস্ত হয়ে গেল। তাকে বিয়ে দেওয়ার জন্য নানা জায়গায় পাত্র খুঁজতে লাগলো। ওরকম আধপাগলি মেয়েকে কে আর বিয়ে করবে? তাই তাকে এক বয়স্ক 60 ছুঁই ছুঁই লোকের সাথে বিয়ে দেয়া হলো। আসিয়া বিয়ে করতে রাজি ছিল না, কিন্তু এক প্রকার জোর করেই তার বিয়ে হয়েছিল। বিয়েটা তার একই গ্রামে হয়েছিল, কিন্তু আসিয়া পরবর্তীতে স্বভাবের কারণে তার ভেতর জেদ বেড়ে যাওয়ার কারণে বিয়ের রাতে স্বামী ঘরে আসার আগেই এক কাণ্ড ঘটায়। স্বামী ফিরে এসে দেখে যে আসিয়ার দেহ বিছানায় নয়, বরং টিনের চালের নিচে যে বাঁশের আড়া বা ঘরের কাঠামো
কাঠামো থাকে তার সাথে চলছে। তার জিহ্বা বের হয়ে আছে, চোখ দুটো উল্টে গেছে, পরনের শাড়িতেই ঝুলে আছে মেয়েটি। দাঁতগুলো বের হয়ে আছে, যেন হাসছে, কিন্তু সেটা খুবই বিভৎস হাসি। আর দৃশ্যটা এত বিভৎস ছিল, সেই আসিয়াকে কবর দেওয়া হয়েছিল আমাদের বাড়ির পাশের কবরখানায় বাঁশঝাড়ের কাছে। তার মৃত্যুর পর অনেকেই ওখান থেকে যাওয়ার সময় রাতের বেলা বা সন্ধ্যাবেলার দিকে কান্না শুনতে পেত, কিন্তু গ্রামের কেউ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানা যায়নি। পরে বেশ কিছু সময় পার হবার পর এরকম আর কিছু শোনা যায়নি, কিন্তু কেউ তখনও জানতো না বিভৎসতা আবারও ফিরে আসতে পারে। একটা ভয়ঙ্কর ঘটনার পেছনে লুকানো রয়েছে আরও একটা করুণ বিভৎসতা। রূপার সাথে ঘটা ওই সন্ধ্যার ঘটনা যে আর এক করুণ পরিণতি নিয়ে আসবে তাকে জানতো। ওই রাতে রূপার জ্বর আসে, জ্বরের ঘরে রূপা ভুলভাল বকছিল। এই জ্বর রূপাকে প্রায় কাবু করে ফেলেছিল। জ্বর প্রায় 1 সপ্তাহ পর কিছুটা ভালো হয়, কিন্তু রূপা তবুও সুস্থ হয় না। দুঃস্বপ্ন, দুর্বলতা তাকে ধীরে ধীরে কাবু করে ফেলে। এক রাতে রূপা তার মায়ের সাথে শুয়েছিল আর বলল, মা, ওই সাদা শাড়ি পরা বেটি আমাকে কি যেন বলছিল। তখন মা অবাক হয়ে বললেন, ওসব মনে রাখিস নে, আয় আমার কোলের মধ্যে ঘুমা। সেদিন রাতে রূপা ঘুমালেও পরদিন সকালে রূপার আবার জ্বর আসে। রূপার বমি শুরু হয়। কোনো ঝাড়ফুঁক, তাবিজ, তেল, কবিরাজ কোনো কিছুতে তার সুরাহা হয় না। তার পরদিন সকালে রূপা মারা যায়। পুরো গ্রামে শোক নয়, বরং আতঙ্কের ছায়া নেমে আসে। তারপর থেকে গ্রামবাসী তাদের ছেলে মেয়েদের সাবধান করতে থাকে, মাগরিবের আগে ঘরে ফিরে আসতে বলে, কবরস্থানের দিকে যেতে করা নিষেধ।